গ্রামার লাইনে আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গ্রামার লাইনে আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ভার্ব, অর্থাৎ বাংলায় যাকে বলে ক্রিয়া বা ক্রিয়াপদ। পার্টস অফ স্পিচের যে 8টি ভাগ রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম পার্টস অফ স্পিচ। আমরা জানি যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করা সম্ভব নয়। শুধুমাত্র ভার্ব দিয়েই আমরা একটা সেন্টেন্স করতে পারি, সেখানে সাবজেক্ট থাকে না বা বলা যায় উৎস থাকে। যেমন আমরা যদি বলি যে স্টপ, থামো, এটা একটা কিন্তু বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে শুধুমাত্র স্টপ ভার্ব দিয়ে কিন্তু একটা গোটা বাক্যটা তৈরি হয়ে যায়, যদিও এখানে সাবজেক্ট ইউ উৎস থাকে, অর্থাৎ ইউ স্টপ, এটাই আমরা বলতে চাই। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ভার্ব কিন্তু সেন্টেন্স তৈরির প্রধান উপকরণ। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হতেই পারে না। এখন এই ভার্বের একটা ভাস্ট রেঞ্জ রয়েছে, অর্থাৎ অনেক ভার্বের অস্তিত্ব রয়েছে, ভার্বের ক্লাসিফিকেশন বিস্তৃত। সেগুলো যদি আমরা না জানি তাহলে তার ব্যবহার করতেও আমরা সঠিকভাবে পারবো না। তো আজকের এই ভিডিওতে আমরা সেই ভার্বের ক্লাসিফিকেশন নিয়েই মূলত আলোচনাটা করব। তো প্রথমে আমরা আসি সংজ্ঞায়। সংজ্ঞা খুবই সহজ আমাদের জানা সংজ্ঞা, যে শব্দের দ্বারা বা যে পার্ট অফ স্পিচ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বা থাকা বোঝায় তাকে বলা হয় ভার্ব। যে শব্দের দ্বারা কোনো কাজ করা, হওয়া, থাকা। তো যেমন একটা উদাহরণ দিই, হি ইজ রিডিং, সে পড়ছে। এটা একটা কাজ করা বোঝায়, এটা করা বোঝায়, হি ইজ রিডিং। এটা যেমন একটা কাজ করা বোঝায়, তেমনি হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। এখানে কিন্তু হওয়া বোঝাচ্ছে, কাজ করা না। এটা ছিল কাজ করা। পড়া একটা কাজ করা, এটা হওয়া বোঝাচ্ছে যে আমি হই একজন, সে হয় একজন স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। এটা হওয়া বোঝাচ্ছে, হওয়া বোঝাচ্ছে, এটা করা বোঝাচ্ছে। আর থাকছে কি থাকা, হি হ্যাজ এ পেট ডগ, তার একটি পোষা কুকুর আছে। তো এখানে থাকা বোঝাচ্ছে। তাহলে করা, হওয়া, থাকা, এইগুলোই হলো ভার্ব বা ক্রিয়া। এখন আমরা দেখি ভার্বের ক্লাসিফিকেশন। এখন ভার্বকে অনেক ভাগে ভাগ করা যায়, অনেক রকমভাবে ভাগের ক্লাসিফিকেশন করা যায়। তো প্রথম ভাগটা যেটা নিচ্ছি সেটা হলো 1 নম্বর অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি কথার অর্থ হচ্ছে সাহায্যকারী, অর্থাৎ যে মূল ভার্বকে সাহায্য করে। এই যেমন এখানে রিডিং ভার্বকে, রিড ভার্বকে সাহায্য করছে ইজ। এখানে কিন্তু আবার ইজ মূল ভার্ব, এখানে হ্যাজ মূল ভার্ব, কিন্তু এখানে ইজ মূল ভার্ব নয়, এটা রিড ভার্বকে সাহায্য করছে। তাই এটাকে বলা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। তো এই অক্সিলিয়ারি ভার্ব মূলত 3 প্রকার: প্রিন্সিপাল অক্সিলিয়ারি, মোডাল অক্সিলিয়ারি আর সেমি মোডাল অক্সিলিয়ারি। প্রিন্সিপাল মানে মুখ্য, প্রিন্সিপাল মানে মুখ্য। মুখ্য যে হেল্পিং ভার্ব সেটা তিন প্রকার: ডু ভার্ব, বি ভার্ব আর হ্যাভ ভার্ব। ডু ভার্বের মধ্যে কি থাকছে? ডু, ডাজ, ডিড। বি ভার্বের মধ্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আর বিন। আর হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড। অর্থাৎ দেখছি আমরা প্রত্যেকটা ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপলগুলো এখানে পেয়ে যাচ্ছি। এই যেমন ডু ভার্বের ডিড হচ্ছে পাস্ট ফর্ম, কিন্তু ডান, ডিওএনই, ডান হচ্ছে ডু এর পাস্ট পার্টিসিপল, সেটা কিন্তু হেল্পিং ভার্ব হবে না। অর্থাৎ ডান এই ভার্বটা কিন্তু কখনোই হেল্পিং ভার্ব হবে না। কেন না? ডান কখনো অন্য কোনো ভার্বের সহায়ক ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। ডান নিজেই মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাই ডান কখনো হেল্পিং ভার্ব হবে না। কিন্তু বি ভার্ব অ্যাম, ইজ, আর, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ, ওয়্যার পাস্ট ফর্ম আর বিন পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ বি ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি।
আবার ঠিক একইভাবে হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাভ আর হ্যাজ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড আর পাস্ট পার্টিসিপলও হ্যাড। এই দুটোর ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল আমরা ব্যবহার করতে পারি হেল্পিং ভার্ব হিসেবে, কিন্তু ডু এর ক্ষেত্রে ডান আমরা কখনোই হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি না। এইটা মাথায় রাখতে হবে যে ডান কিন্তু কখনো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা যায় না, এটা মূল ভার্ব হিসেবেই ব্যবহৃত হয়, এর কোনো ব্যবহার নেই হেল্পিং ভার্ব হিসেবে। আচ্ছা, দ্বিতীয় ভাগটা হচ্ছে মোডাল অক্সিলারি। মোডাল মানে কি? মোডাল অর্থ মুড, মুড বা অ্যাটিটিউড থেকে মোডাল কথাটা এসছে, অর্থাৎ যে ভার্বের দ্বারা বাক্যে কর্তার মনোভাব প্রকাশ পায় সেটা হলো মোডাল অক্সিলারি। কোনগুলো? উইল, উড, শ্যাল, শুড, অর্থাৎ প্রত্যেকটার প্রেজেন্ট এবং পাস্ট পাশাপাশি রেখেছি। উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, অট টু, এইগুলো হলো মোডাল অক্সিলারি। এই ভার্বগুলো সম্পর্কে বিস্তৃত জানতে গেলে মোডাল যে ভিডিওটা করা রয়েছে আমার, সেই ভিডিওটা দেখতে পারো, সেখানে বিস্তৃতভাবে এদের ব্যবহারগুলো উল্লেখ করা আছে। আর তিনটে আছে সেমি মোডাল, নিড, ডেয়ার, ইউজ টু। কেন ওদের সেমি মোডাল বলা হচ্ছে? অর্থাৎ অর্ধ মোডাল। কখনো কখনো এরা মোডাল ভার্ব হিসেবে, মানে মোডাল মানে কি? হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, অর্থাৎ কখনো কখনো এরা হেল্পিং ভার্ব হিসেবে অন্য ভার্বের পাশে আগে বসে এবং সাহায্য করে, আবার কখনো কখনো নিজেরাই এরা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাই এদেরকে সেমি মোডাল বলা হয়েছে। এইগুলো কিন্তু কখনোই মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না, কিন্তু এই তিনটে ভার্ব মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। সেটাও ওই মোডাল ভিডিওতে রয়েছে, তোমরা মোডাল ভিডিওটা দেখতে পারো। 2 নম্বর আমরা যে ভার্বটা নিয়ে আলোচনা করব সেটা হলো পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব বা বাংলায় যাকে বলে নিযন্ত ক্রিয়া। নিযন্ত ক্রিয়া বা পজিটিভ ভার্ব মানে কি? অর্থাৎ কর্তা নিজে কাজটা না করে যখন অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেবে, অর্থাৎ কর্তার এখানে কাজটা হলো কি? অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া। যেমন দেখানো, দেখানো অর্থাৎ শো। শো এই ভার্বটা কীরকম হচ্ছে? দেখা, দেখা ভার্বটা কি? সি, কিন্তু দেখানো সি থেকে শো, দেখা হচ্ছে সি। আবার যেমন শেখানো, শেখা ইংরেজি কি? আমরা জানি লার্ন, কিন্তু যখন সেটা শেখানো হবে তখন হয়ে যাবে সেটা টিচ। খাওয়ানো, খাওয়া ইংরেজি কি? ইট, কিন্তু যখন খাওয়ানো তখন হয়ে যাবে ফিড। ফিড মানে খাওয়ানো, অর্থাৎ নিজে কাজটা করবে না, অন্যকে দিয়ে তাকে সেই কাজটা যখন করানো হবে তখন তাকে বলা হবে পজিটিভ ভার্ব। যেমন মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছেন, অর্থাৎ মা নিজে চাঁদ দেখছেন বা দেখতেও পারেন, কিন্তু তার কাজটা সেই মুহূর্তে হলো তার শিশুকে চাঁদটা দেখানোর জন্য গাইড করা। অর্থাৎ মাদার ইজ শোয়িং হার বেবি দ্য মুন। তো এই হলো পজিটিভ ভার্ব। 3 নম্বর বলছে কোয়াজি প্যাসিভ ভার্ব। কোয়াজি প্যাসিভের আমরা উল্লেখ পাই কি? ভয়েস চ্যাপ্টারে আমরা কোয়াজি প্যাসিভ ভয়েসের কথা আমরা উল্লেখটা পাই। কোয়াজি প্যাসিভ মানে কর্মকর্তৃবাচ্য। এখানে বলছে যে সাবজেক্ট নিজে কাজটা না করে যখন কর্তার আসনে বসে তখন তাকে বলা হয় কোয়াজি প্যাসিভ ভার্ব। অর্থাৎ যে বাক্যে কর্তা নিজে কাজ না করে কর্তার আসনে বসে, তাহলে সেই বাক্যে যে ভার্ব সেটা হলো কোয়াজি প্যাসিভ ভার্ব। যেমন হানি টেস্ট সুইট। এখানে হানি টেস্ট সুইট কথার অর্থ কি? মধু স্বাদে মিষ্টি। এখন মধু স্বাদে মিষ্টি সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী হানি কিন্তু সাবজেক্ট, বা রোজ স্মেলস সুইট, গোলাপের গন্ধ মিষ্টি, গোলাপ কিন্তু সাবজেক্ট। সেটা অ্যাজ পার সেন্টেন্স স্ট্রাকচার, কিন্তু মিনিং অ্যাজ পার মিনিং, অর্থাৎ অর্থ অনুসারে কি বলছে? মানে মধু কি নিজে নিজে বলবে যে আমি মিষ্টি? না, মধুর স্বাদ গ্রহণ করবে মানুষ, সেই মানুষই বলবে যে মধুর স্বাদ মিষ্টি। বা গোলাপের গন্ধ তার নির্যাস নেবে মানুষ, কোনো প্রাণী তো নিয়ে সেটা বলতে পারবে না যে মধুর স্বাদ মিষ্টি। মধু তো ইয়েও খায়, বিয়ার অর্থাৎ ভাল্লুকও খায়, কিন্তু সেটা ব্যক্ত করতে পারবে না, ব্যক্ত করতে পারবে কি? মানুষ। তাহলে আসল এই যে মধুর স্বাদ যে মিষ্টি, এটা ঘোষণা করবে, এই ক্রিয়াটা সম্পাদন করবে কে? মানুষ। অর্থাৎ মানুষই হলো আসল কর্তা। কিন্তু এই বাক্যের অর্থাৎ গ্রামাটিক্যালি এখানে কিন্তু সাবজেক্ট হলো হানি, আবার এটাই রোজ। তাই এগুলোকে বলা হচ্ছে কোয়াজি প্যাসিভ। কোয়াজি কথার অর্থ কি?
কোয়াজি কথার অর্থ হচ্ছে অর্ধ, অর্ধ, অর্ধেক, সেমি, অর্ধেক আর কি, যেখানে কর্তার ভূমিকা পালন করবে, বা প্যাসিভ, এটা অ্যাকচুয়ালি প্যাসিভ ফর্ম কিন্তু ভার্বটা অ্যাক্টিভ। তো এই ধরনের ভাবগুলো যেখানে কর্তা নিজে সেই কাজটা করে না কিন্তু কর্তার আসনে বসে সে কর্তার ভূমিকা পালন করে, তাকে বলা হয় কোয়াজি প্যাসিভ ভার্ব। সেই ভার্ব বাক্যের সেই ভার্বটাকে বলা হয় কোয়াজি প্যাসিভ ভার্ব। এবারে 4 নম্বর, 4 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, বলছে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। বাংলায় যাকে বলে সমাপিকা ক্রিয়া তাকে ইংরেজিতে বলে ফাইনাইট ভার্ব, আর বাংলায় যাকে বলে অসমাপিকা ক্রিয়া তাকে ইংরেজিতে বলা হয় নন ফাইনাইট ভার্ব। তবে সংজ্ঞাটা বাংলার মতন কিন্তু নয়। বাংলাতে বলা হচ্ছে যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না তাকে অসমাপিকা ক্রিয়া, এবং যে ক্রিয়া বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে তাকে সমাপিকা ক্রিয়া বলে। ইংরেজিতে আবার অন্যরকম, ইংরেজিতে বলছে যে ক্রিয়া পার্সন, নাম্বার ও টেন্স দ্বারা সীমাবদ্ধ তাকে বলে ফাইনাইট ভার্ব। ফাইনাইট অর্থাৎ সীমা আছে যার, নন ফাইনাইট যার সীমা নেই। যেমন হি রিডস হিস্ট্রি, এখানে রিডস ভার্বটা এই সাবজেক্টের পার্সন, নাম্বার দ্বারা সীমাবদ্ধ এবং টেন্স দ্বারাও সীমাবদ্ধ। যেমন এই যে হি রিডস হিস্ট্রি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এর যে সাবজেক্ট সে হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই টেন্সেই থেকেই অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই থাকবো, সাবজেক্টটাকে আমরা প্লুরাল করে দেবো নাম্বারটাকে। যেমন এর জায়গায় করলাম দে, তখন এটা কি হয়ে যাবে? রিড, দে রিড হিস্ট্রি। তেমনি আই করলে আই রিড হিস্ট্রি। এবার 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 সাবজেক্টটাকে ঠিক রাখছি, টেন্স পাল্টে দিচ্ছি। হি রিডসের জায়গায় পাস্ট ইনডেফিনিট করে দিয়ে কি হবে? হি রেড, আর ই এডি। রিডের পাস্ট টেন্স রেড, বানানো একই, আর ই এডি। অর্থাৎ দেখা যাচ্ছে এই যে ভার্বটা এ সাবজেক্টের পার্সন, নাম্বার এবং টেন্স অনুসারে পরিবর্তিত হয়, অর্থাৎ তার অধীনে থাকে, অর্থাৎ সে তাকে সীমাবদ্ধ করে রেখেছে, তাই এটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। হোয়ারাস যে ক্রিয়া পার্সন, নাম্বার ও টেন্স দ্বারা সীমাবদ্ধ নয়, অর্থাৎ পার্সন, নাম্বার, টেন্সের পরিবর্তন হলে যে ক্রিয়ার কোনো রূপ পরিবর্তন হয় না। সোজা কথায় পার্সন, নাম্বার, টেন্স যদি পরিবর্তন হয় এবং তার সাথে সাথে যদি ভার্ব পরিবর্তন হয় তখন সেটা ফাইনাইট ভার্ব। আর যদি পার্সন, নাম্বার, টেন্স চেঞ্জ হয় কিন্তু ভার্বে তার কোনো এফেক্ট পড়ে না, একই থেকে যায়, তখন সেটা নন ফাইনাইট ভার্ব। কীরকম? আই স হিম ডুইং দ্য ওয়ার্ক, এখানে ডুইং, আই স হিম, এটা কিন্তু ফাইনাইট ভার্ব, এটা পাস্ট টেন্সে আছে। এটাকে যদি প্রেজেন্ট টেন্স করি আই অ্যাম সিইং হবে, আই অ্যাম সিইং হিম ডুইং দ্য ওয়ার্ক। আচ্ছা, আই এর জায়গায় যদি দে করি, দে স হিম ডুইং দ্য ওয়ার্ক, দে আর সিইং হিম ডুইং দ্য ওয়ার্ক। অর্থাৎ ডুইংটা কিন্তু পাল্টাচ্ছে না, যা পাল্টাচ্ছে এটা পাল্টাচ্ছে, এটা ফাইনাইট ভার্ব। এটা পাল্টাচ্ছে না, এটা নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব কিন্তু কর্তার, নাম্বার, পার্সন, পুরুষ আর কি, পুরুষ, সংখ্যা, বচন, এইগুলো পাল্টালে নন ফাইনাইট ভার্বের কোনো এফেক্ট পড়ে না, ওটা কিন্তু কনস্ট্যান্ট একটা রূপ তার থেকে যায়। তো এই হলো আমাদের নন ফাইনাইট ভার্ব। এবার নন ফাইনাইট ভার্ব আবার 4টে ভাগে বিভক্ত। কি কি? ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড, ভার্বাল নাউন। এগুলো সম্পর্কে বিস্তৃত আমার ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারো। ইনফিনিটিভ ছোট করে বলি, ইনফিনিটিভ 2+ ভার্ব, 2+ মূল ভার্ব, অথবা অর মূল ভার্ব। পার্টিসিপল হচ্ছে আইএনজি বা ডি, ইডি ইত্যাদি যুক্ত ভার্ব। জিরান্ড হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব, আইএনজি প্লাস ভার্ব। এটা আইএনজি যুক্ত ভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এটা আইএনজি যুক্ত ভার্ব নাউনের মতো কাজ করে। আর ভার্বাল নাউন সেটা কি? দি প্লাস আইএনজি প্লাস ভার্ব প্লাস অফ, এই ফর্মে থাকে। উদাহরণ দিয়ে দিচ্ছি প্রত্যেক কটা বোঝার সুবিধার্থে। তো উদাহরণগুলো দেখে নিই, মানে কিভাবে এই নন ফাইনাইট ভার্বের চারটি নন ফাইনাইট ভার্ব কীভাবে কাজ করে। প্রথমে হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কী হয়? ইনফিনিটিভের রূপটা হচ্ছে 2+ মূল ভার্ব অথবা শুধু মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং অ্যাক্ট অ্যাজ, অর্থাৎ কী রূপে কাজ করে? নাউন হিসেবেও কাজ করে, আবার ভার্ব হিসেবেও কাজ করে। যেমন হি ওয়েন্ট টু প্লে, সে খেলতে গিয়েছিল, টু প্লে।
এখানে আমি দে লিখলে ওয়েন্ট লিখলে এটা টু প্লেই থাকবে, দে ওয়েন্ট টু প্লে, আই ওয়েন্ট টু প্লে, অর্থাৎ এই প্লে টু প্লে এর কোনো পরিবর্তন হবে না। এটাই হলো ইনফিনিটিভ ফর্ম, টু প্লাস মূল ভার্ব। আবার শুধু ভার্ব দিয়েও ইনফিনিটিভ হয়, যেমন আই ফাউন্ড হিম ক্রাই, আমি তাকে কাঁদতে দেখেছিলাম। এখানে আই ফাউন্ড হিম ক্রাই, এই ক্রাইটা হচ্ছে ইনফিনিটিভ। এটা গেল ভার্ব হিসেবে ইনফিনিটিভের ব্যবহার। এবার বলছি নাউন হিসেবে ইনফিনিটিভের ব্যবহার, যেমন টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। এখানে টু ওয়াক কিন্তু জাস্ট একটা নাউন, এটা কাজের নাম বোঝাচ্ছে যে হাঁটা একটা ভালো ব্যায়াম, এটা নাউন হিসেবে কাজ করছে। আবার পার্টিসিপেল, পার্টিসিপেলে কি হয়, ভার্বের সঙ্গে আইএনজি বা ডি বা ইডি বা টি বা এন বা ইএন এইগুলো যুক্ত করা হয়, করে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে, আবার ভার্বের মতো কাজ করতে পারে। যেমন ডোন্ট গেট অন এ রানিং বাস, রানিং, রান ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে রানিং হয়েছে, এই রানিং বাস নাউনকে কোয়ালিফাই করছে, তাই এটা কিন্তু অ্যাডজেক্টিভ, রানিংটা অ্যাডজেক্টিভ, এখানে ফাংশন হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এবার দেখি ভার্ব হিসেবে কীভাবে কাজ করবে, দ্য বেবি ইজ গ্রোয়িং হেলদি, সে বাচ্চাটি স্বাস্থ্যবানভাবে বেড়ে উঠছে, এই গ্রোয়িংটা কিন্তু ভার্ব হিসেবে কাজ করছে। পাস্ট টেন্স ব্যবহার করেও বা এই পাস্ট পার্টিসিপল ব্যবহার করেও আমরা পার্টিসিপল করি, যেমন আই ইট এ বয়েলড এগ এভরিডে, আমি প্রতিদিন একটা সিদ্ধ ডিম খাই, বয়েলড, বয়েলের সঙ্গে ইডি যোগ করে বয়েলড, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এটা পার্টিসিপল, এগুলোকে বলে পার্টিসিপলের ব্যবহার। এবার আসছি জিরান, জিরান কি হয়, আইএনজি যুক্ত ভার্ব, অনেকটা পার্টিসিপলের মতোই দেখতে, কিন্তু তার ফাংশন হচ্ছে নাউনের মতো। যেমন স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং হলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, স্মোক ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে স্মোকিং, এখানে এটা কিন্তু নাউন হিসেবে কাজ করেছে, অর্থাৎ জিরান্ড আর ইনফিনিটিভ অনেকটা একই রকম, শুধু রূপটা আলাদা। আর শেষে আসছে কি, ভার্বাল নাউন। ভার্বাল নাউন কীভাবে তৈরি হয়, প্রথমে দি, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অফ, এই ফরম্যাটে তৈরি হয়। যেমন দ্য মেকিং অফ দ্য ফিল্ম ওয়াজ ইন্টারেস্টিং, দ্য মেকিং অফ দ্য ফিল্ম, এই পুরো অংশটা দ্য মেকিং অফ দ্য ফিল্ম, এটা কিন্তু নাউন হিসেবে কাজ করছে, যদিও ভার্ব থেকে উৎপত্তি, কিন্তু নাউন হিসেবে কাজ করছে। ফরম্যাটটা এরকম, দি প্লাস আইএনজি প্লাস অফ। 5 নম্বর ক্লাসিফিকেশনে আসছি, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ বাংলায় আমরা যাকে বলি সকর্মক এবং অকর্মক ক্রিয়া, কথা থেকেই আমরা বুঝতে পারছি সকর্মক অর্থাৎ যার কর্ম আছে এবং যার কর্ম নেই সেটা অকর্মক। যার কর্ম আছে অর্থাৎ যে ক্রিয়ার কর্ম আছে ইংরেজিতে তাকে বলি ট্রানজিটিভ ভার্ব, এবং যে ক্রিয়ার কর্ম নেই তাকে ইংরেজিতে বলি ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব যেমন হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। এখন প্লেজ এই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই তাহলে তাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। যেমন সে কি খেলছে, ফুটবল, তাহলে ফুটবল হচ্ছে এর অবজেক্ট, তাহলে অবজেক্ট আছে, অতএব এই ভার্বটা হলো ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে ভার্বকে হোয়াট বা হুম এই দুটো জিনিস দিয়ে যদি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে সকর্মক ক্রিয়া। অর্থাৎ একে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, উত্তর ফুটবল, তাই এই প্লেস ভার্বটা হলো সকর্মক ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব। হোয়ারএজ যে ক্রিয়ার কর্ম নেই তাকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন গো হোম, বাড়ি যাও, এই গো হোম, গো ভার্বকে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি কি বাড়ি যাও বা কাকে বাড়ি যাও, উত্তর হয় না, এভাবে প্রশ্ন করাই যায় না, কারণ এইটা অবান্তর প্রশ্ন বা প্রশ্নটা ভ্যালিড নয়, অতএব এটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। 6 নম্বর ভাগে বলছি স্টেট ভার্ব অ্যান্ড ইভেন্ট ভার্ব। অর্থাৎ এটা কিন্তু নতুন কোনো ভার্ব নয়, এটা ভার্বের একটা ক্লাসিফিকেশন, অর্থাৎ বিভিন্নভাবে ভার্বকে ভাগ করা যায়। প্রথমে শুরুতে বলেছিলাম সংজ্ঞায় কোনো কাজ করা, হওয়া, থাকা, সেই নিরিখে এই ভাগটা করা হয়েছে স্টেট ভার্ব, ইভেন্ট ভার্ব। অর্থাৎ করা, কোনো কাজ করা যখন বোঝাবে তখন তাকে বলা হবে ইভেন্ট ভার্ব, আর হওয়া যখন বোঝাবে তখন তাকে বলা হবে স্টেট ভার্ব। স্টেট মানে কি, স্টেট কথার অর্থ হচ্ছে পরিস্থিতি, অবস্থা, স্টেট মানে অবস্থা। ইভেন্ট মানে ঘটনা বা কার্য। যেমন আই অ্যাম রানিং, আমি দৌড়চ্ছি, তো এই ভার্বটা হচ্ছে এখানে রানিং, এই রানিং ভার্বটা হচ্ছে ইভেন্ট ভার্ব। হোয়ারএজ উই আর ইন্ডিয়ানস, আমরা হই ভারতীয়, এটা হওয়া বোঝাচ্ছে, তাই এটা হলো স্টেট ভার্ব আর এটা হলো ইভেন্ট ভার্ব। 7 নম্বর আরেকটা ভাগ রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব। অর্থাৎ কনজুগেশন অফ ভার্ব আমরা যেটা শিখেছি যে কোনো ভার্বের প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই যে 3টে জিনিস এটাকে বলা কনজুগেশন। তো এই কনজুগেশনের ক্ষেত্রে ওই কনজুগেশনের নিরিখে আমরা এই ভাগটা পাই স্টেট রেগুলার ভার্ব অ্যান্ড ইরেগুলার ভার্ব। বলা হচ্ছে যেসব ভার্বের সাথে ডি বা ইডি যোগ করে পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল করা যায় তাদেরকে বলা হয় রেগুলার ভার্ব। যেমন ওয়ার্ক, ওয়ার্কড,
ওয়ার্কের সঙ্গে ইডি যোগ করে পাস্ট টেন্স, ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল। এই ধরনের যত ধরনের ভার্ব আছে যেখানে শুধুমাত্র ডি বা ইডি যোগ করে আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করতে পারি সেগুলো হলো রেগুলার ভার্ব। আর যেগুলো ডি বা ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল করা যায় না, অন্য কোনো ওয়ার্ড আনতে হয় বা অন্য কোনো শব্দ যোগ করতে হয়, সেগুলো হলো ইরেগুলার ভার্ব। যেমন রান, রান তার পাস্ট টেন্স র্যান, আর এন র্যান, আবার পাস্ট পার্টিসিপল কিন্তু রান, আর ইউএন রান। এইগুলোকে, এই ধরনের ভার্বগুলোকে বলা হয় ইরেগুলার ভার্ব। সর্বশেষ আজকের ভার্বের যে ভাগের কথা আলোচনা করছি তার সর্বশেষ ভাগটা হলো ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব কি? ফ্যাক্টিটিভ ভার্ব বলছি যেসব, এটা অ্যাকচুয়ালি ট্রানজিটিভ ভার্বের ভাগ বলা যায়। আমরা ট্রানজিটিভ ভার্বের একটা ভার্ব বলতে পারি। ট্রানজিটিভ ভার্ব কি হয়? যার কর্ম থাকে তাকেই আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। কর্ম অর্থাৎ অবজেক্ট। তো অনেক সময় কি হয়, ভার্ব অবজেক্ট গ্রহণ করেও বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না, তখন এক্সট্রা একটা ওয়ার্ড বা কমপ্লিমেন্টের সাহায্য নেওয়া হয়, যেটাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো এই ধরনের যে ভার্বের অবজেক্টও আছে এবং অবজেক্টের পাশে কমপ্লিমেন্টও আছে, সেই ধরনের ভার্বগুলোকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন উই ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, আমরা তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিলাম। এই ইলেক্ট ভার্ব, এটা ভার্ব, অবজেক্টকে হিম। তো আমরা এই পর্যন্ত বলে যদি শুধু ছেড়ে দিতাম উই ইলেক্টেড হিম, তো মনে প্রশ্ন থাকতো আমরা তাকে কি নির্বাচিত করেছিলাম? উই ইলেক্টেড হিম কি নির্বাচিত করেছিলাম? মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি কি নির্বাচিত করেছিলাম? না, প্রেসিডেন্ট নির্বাচিত করেছিলাম। অর্থাৎ এই পর্যন্ত আমরা যদি সেন্টেন্সটা করি, অবজেক্ট পর্যন্ত করি, তাহলে কিন্তু ভার্ব অর্থ সম্পূর্ণ হয় না। তখন এক্সট্রা একটা ওয়ার্ড আনতে হচ্ছে প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্টটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট, COMPLEMENT। কমপ্লিমেন্ট কথার অর্থ কি? পরিপূরক। পরিপূরক অর্থাৎ পরিপূরণ করে। যে কাকে পূরণ করছে? এই অবজেক্টকে পূরণ করছে, তাই এটাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো এই ধরনের অবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে যার, যেসব সেন্টেন্সে ভার্বের পরে বা অবজেক্টের পরে, সেগুলোকে বলা হবে ফ্যাক্টিটিভ ভার্ব। তাই এই ইলেক্ট ভার্বটা হলো ফ্যাক্টিটিভ ভার্ব। তো এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু, ভার্বের ক্লাসিফিকেশন। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। ধন্যবাদ।